প্রবাসের গল্পে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা দুজন অতিথি পেয়েছি। তারা থাকেন ল্যাটিন আমেরিকার বহুল আলোচিত দেশ, প্লের দেশ, নেইমারের দেশ ব্রাজিলে। আমরা তাদের সঙ্গে পরিচিত হই। শুরুতে খায়রুল ইসলাম এবং আব্দুর রহিম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনারা দীর্ঘদিন ধরে ব্রাজিলের মতো দেশে থাকেন। আমরা প্রবাস বলতে বুঝি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, কিন্তু ব্রাজিলের অতিথি আসলে আমরা খুব একটা পাই না। আপনাদেরকে পেয়েছি, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা ব্রাজিলের গল্প শুনবো। আমরা শুরুতেই খায়রুল ইসলাম, আপনি যদি বলেন ব্রাজিলে যাওয়ার গল্পটা। ধন্যবাদ রাজীব খান ভাই, প্রবাসের গল্পতে আমাদেরকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং চ্যানেল 24কে ধন্যবাদ আজকের এই অত্যন্ত সুন্দর অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি খায়রুল ইসলাম, আমার জেলা সিলেট। আমি 2012 সালে একদম শেষের দিকে বাংলাদেশ থেকে লাতিন আমেরিকার উদ্দেশ্যে রওনা দিই। তবে আমার ব্রাজিলের যাওয়ার কোনো ইয়ে ছিল না। আমাদের এক রিলেটিভ থাকতেন বলিভিয়া, ওই হিসাবে আমার বলিভিয়াতেই যাওয়া। বলিভিয়াতে 1 বছরের মতন অবস্থান করি। বলিভিয়ার সিচুয়েশন একটু খারাপ হয়ে যাওয়ার মুহূর্তে সেখান থেকে আমরা ফ্যামিলিগত ডিসিশনে ব্রাজিলে চলে যাই। ব্রাজিলে যাওয়ার পরে আসলে ব্রাজিল বিগেস্ট কান্ট্রি, 5th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং এত বড় একটা কান্ট্রি, ওই এলাকাতে শুধু পর্তুগিজ ভাষাভাষীর একটা দেশ। তবে ব্রাজিলে যাওয়ার আগে আমার যে অভিজ্ঞতা হয়েছিল, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হলো কিছু প্রবাসী বাংলাদেশিদের সাথে যারা আগে ব্রাজিলে থাকতেন, 10-15 বছর যাবৎ থাকতেন, ওনাদের সাথে 2-4 জনের সাথে বলিভিয়াতে সাক্ষাৎ হয়ে ওনাদের কাছ থেকে ব্রাজিল সম্বন্ধে কিছুটা জেনেছি। তারপরে ওইখানের যে ভাই ব্রাদার আছেন ওনারা সহযোগিতা করেছেন। ব্রাজিলে আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট যে কয়টা জিনিস ছিল তার মধ্যে অন্যতম ছিল ডকুমেন্ট প্রসেসিং। ব্রাজিলে আপনার 2017 সালের আগে ইমিগ্রেশন ল বলতে আলাদা কোনো আইন ছিল না। একটি আইন ছিল 1997 সালে, সেটা হলো রিফিউজি আইন, যেটা 1952 আমেরিকার রিফিউজি আইনের সাথে আপনার মিল রেখে করা হয়েছিল। তো ওই হিসাবে যারা আমরা ট্যুরিস্ট ভিসা বা আদার্স কোনো ভিসায়, মানে আপনার ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসার বাইরে অন্য কোনো ভিসায় যারাই গিয়েছি, বাধ্যতামূলক আমাদেরকে রিফিউজি ক্লেম করতে হয়েছে। সেটা হোক পলিটিক্যাল বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যে কোনো একটা উইক পয়েন্ট দেখিয়ে করা লাগতেছে। এবং 2 বছর, 4 বছর, 5 বছর অন্তর অন্তর সরকার থেকে সেটা লিগ্যালাইজেশনের একটা প্রসেসিং করা হতো বিভিন্ন এনজিও কর্তৃক দ্বারা। আর দ্বিতীয় যে প্রবলেমটা আমরা সবচেয়ে ফেস করেছি ওই দেশে, হুটহাট করে এত সংখ্যক প্রবাসী আমরা ব্রাজিলে গিয়েছি, ভাষাগত দিকের প্রবলেমের পাশাপাশি আমাদের ইনকাম, কী ধরনের ইনকাম বা কী ধরনের, তখন কোনো ধরনের আমাদের কাছে ইনফরমেশন ছিল না যে ব্রাজিলে কী ধরনের কাজ আছে। কিছু বাঙালি ছিলেন যারা হালাল মুরগির ফ্যাক্টরিতে এবং হালাল গরুর ফ্যাক্টরিগুলোতে কাজ করতেন, মাংস প্রসেসিংয়ের, সম্পূর্ণরূপে হালালের জন্য। আরাবিয়ান কান্ট্রিদের আপনার ব্রাজিলে বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজ আছে শুধু মুরগির মাংস এবং গরুর মাংস এগুলো প্রসেসিংয়ের জন্য হালালে। মসজিদ ব্রাজিলে আমরা যখন গিয়েছি তখন 23টা মসজিদ ছিল ব্রাজিলে, এখন সেটা 40-এ ইনশাল্লাহ আপনার গিয়ে দাঁড়িয়েছে। আরাবিয়ান মসজিদ থেকে আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করা হয়েছে, এবং এই হালাল মুরগির ফ্যাক্টরিগুলোতে চাকরি বাঙালিদেরকে মূলতই আপনার মসজিদ থেকেই শুরু, মসজিদের ইমাম সাহেব বা যারা আরাবিয়ানরা ছিলেন ওনাদের সহযোগিতায়। আর আমরা যারা সাও পাওলো কেন্দ্রিক বাংলাদেশি ছিলাম, বিশেষ করে রহিম ভাইদের এই বিষয়ে ভালো অভিজ্ঞতা, কারণ আমি যেহেতু ব্রাজিলের রাজধানীতেই বেশিরভাগ সময়ই কাটিয়েছি। সাও পাওলো কেন্দ্রিক যারা ছিলেন আমাদের স্ট্রাগলটা আসলেই অনেক কঠিন হয়েছে। 2014 বিশ্বকাপের পরে আমি সাও পাওলো থেকে চলে যাই ব্রাজিলের রাজধানী যেটা। আমাদের স্ট্রাগলটা আসলেই অনেক কঠিন। প্রথমে আমাদের শুরু হয়েছিল ফুটপাতে পানি বিক্রি এবং চায়না এবং ইন্ডিয়ার কাপড় বিক্রি দিয়ে। সেখান থেকে আমরা ভাষা শিখেছি, ওদের সাথে মিশেছি। ব্রাজিলিয়ান মানুষরা এত অমায়িক, এত বন্ধুত্বপূর্ণ, যেটা না মিশলে বা তাদের সাথে চলাফেরা না করলে বোঝা মুশকিল। এমনও হয়েছে যে বাংলাদেশিরা রাস্তাঘাট হারিয়ে ফেলেছেন, তারা বাসায় এনে পৌঁছে দিয়ে গেছেন। অনেক বাঙালিদের কাজের অভাবে তখনকার প্রাথমিক পর্যায়ে অনেক শহরে বাজার আর ছিল না, ব্রাজিলের পুলিশ পর্যন্ত বাজার করে দিয়েছে। ডকুমেন্ট কিভাবে করতে হবে জানা ছিল না, বা ফেডারেল পুলিশ, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ নিজে গাড়ি দিয়ে নিয়ে গেছে, বা মনে করেন রাস্তায় কেউ পাইছে, জিজ্ঞেস করছে কি প্রবলেম, বোঝানো যাচ্ছে না, ভাষাগত সমস্যা। দেখা গেছে আপনার এরা নিজেরা পৌঁছায়, নিজেরা ডকুমেন্ট করে আবার যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে আবার পৌঁছায় দিচ্ছেন। তো এই সহযোগিতাগুলো আমাদেরকে অনেক উৎসাহিত করেছে। দিন দিন আমরা শিখেছি,
পরবর্তীতে ফুটপাত থেকে ব্যবসা থেকে আস্তে আস্তে আমরা ডাইভার্ট হয়েছি মেলা করা, এক শহর থেকে আরেক শহরে যাওয়া। সেখানে মেলা করে করে ধীরে ধীরে বাংলাদেশিরা যখন বুঝতে পারলেন যে ভাষাগত দিক থেকে কিছুটা বুঝ হয়ে গেল, তখন শহর ভিত্তিক যে দোকানপাট আস্তে আস্তে আমাদের স্থায়ী হওয়ার যে প্রসেসিংটা শুরু হলো। ব্রাজিল সরকার কর্তৃক তখন ডকুমেন্টারি প্রসেসিং দিয়েও আমরা ঢুকলাম। 2014 বিশ্বকাপে আমাদের মোটামুটি একটা ভালো কমিউনিটির শক্তি দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশি সংবাদ মাধ্যম, চ্যানেল 24 থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়েছেন, তাদের সংঘর্ষ আমাদের যে একটা আপনার অভিজ্ঞতা হয়েছে, ওনাদের কাছ থেকে আমরা ওয়ার্ল্ড সম্বন্ধে বিভিন্ন কিছু জানতে পেরেছি কিভাবে কি হয়। লাতিন আমেরিকা সম্বন্ধে আমি একটা জিনিস বলবো আপনার, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়েতে এবং বলিভিয়াতে 40 বছর 50 বছর আগের প্রবাসী বাংলাদেশি আছেন এবং বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক ওনারা। আচ্ছা, প্যারাগুয়ে, বলিভিয়া, আপনি তো বলিভিয়া হয়ে ব্রাজিলে গিয়েছেন, এই গল্পটা আমরা শুনবো। তার আগে আমরা আব্দুর রহিমের কাছ থেকে তার গল্পটা শুনি, তিনি কেন ব্রাজিলে গিয়েছিলেন এবং কিভাবে গেলেন। আমি সর্বপ্রথম ছিলাম মিডলে একটা দেশে, মালয়েশিয়াতে অবস্থান করলাম। ফার্স্ট স্টার্টিং আমি 2008 সালে মালয়েশিয়াতে যাই। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল। তো আমার পড়াশোনা শেষ করার পরে আসলে আমার বাবার ইচ্ছা ছিল সরকারি একটা জবের জন্য। আমার সরকারি চাকরিও দেওয়া হয়েছে, আমি কিন্তু এগ্রি ছিলাম না। 2008 সালে যখন বাংলাদেশের রাজনীতিক একটু ব্যাকসাইডে হয়ে গেল, তত্ত্বাবধায়ক আমলে দরফার ছিল বা পরিস্থিতি সব কিছু নিয়ে একটু এলোমেলো হয়ে গেল, পরে এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম দেশে থাকবো না। বা আমার রিলেটিভ কিছু বন্ধুবান্ধব ছিল, ওনারাও খুব খারাপ অবস্থা হয়ে গেল রাজনৈতিক বিষয় নিয়ে। আর আমার বাড়ি হলো লক্ষ্মীপুর শহীদউদ্দিন চৌধুরী আসনে। আমি ভাইয়ের রাজনীতি করতাম। পরে আমি আসলে প্রবাসের উদ্দেশ্যটাই মেন রাজনৈতিক বিষয়টা, রাজনৈতিক হয়রানি শিকারে লাস্টে আমি প্রথম মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া কিছুদিন থাকার পরে মালয়েশিয়া আমি একটা সিম কোম্পানির ডিলার ছিলাম ওইখানে, পাশাপাশি একটা জবও করতাম। পরে ওই কোম্পানিতে কাস্টমার কেয়ারের একজন ভাইয়ের সাথে পরিচিত হয়, ওনার নাম মাস্টার হাসান। উনি বাংলাদেশি উনি স্টুডেন্ট হিসাবে থাকতো ওইখানে, স্টুডেন্টে পড়াশোনা করতো আর পার ডে জব করতো ওই কোম্পানিতে। পরে এক পর্যায়ে ওনার সাথে আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক হয়, ভালো অবস্থানে ছিলাম আমিও। এরপরে উনি আবার বিয়ে করে একজন ব্রাজিলিয়ান মেয়েকে, ওই মেয়েটাও আবার মালয়েশিয়াতে যায়। পরে খুব ভালো অবস্থায় ছিল, ওনারা ব্যাক করছে ব্রাজিলে। আমার ব্রাজিল সম্বন্ধে এমনি ব্রাজিল ছোটোবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করতাম, ব্রাজিলের প্রতি একটা আন্তরিকতা কাজ করতো। ব্রাজিলের যে সময় বাংলাদেশের আর ব্রাজিলের সময়টা অনেক ডিফারেন্স, 10 ঘন্টা 11 ঘন্টার পার্থক্য। রাত 2টা 3টা বাজেও ব্রাজিলের ছোটোবেলা থেকে ব্রাজিলের খেলাটা দেখতাম, এটা খুব একটা নিজের কাছে উৎসর্গ মনে হইতো ব্রাজিল বিষয় নিয়ে। পরে যখন উনি ব্রাজিল যাওয়ার পরে আমারা বলছে ব্রাজিলের বিস্তারিত বিষয়গুলা, পরে উনি জানতো আমি ওইখানেও খুব ভালো অবস্থায় আছি। এক পর্যায়ে ওই যে আন্তরিকতাটা কাজ করছে, ব্রাজিলের ফুটবল খেলাটার বিষয়টাই বেশি এগ্রি ছিলাম। তখন কি ভালো হবে না খারাপ হবে ওই চিন্তাটা ছিল না, ব্রাজিল যাব এটাই ইচ্ছা ছিল। পরে আল্লাহর অশেষ রহমতে ওনার উদ্যোগে বা ওনার চেষ্টায় আমি ব্রাজিল গেছি। ব্রাজিল আমি সরাসরি ব্রাজিল যাই নাই, ব্রাজিলে তখন ভিসা ছিল না কোনো, নতুন করে বাংলাদেশে ব্রাজিলের এম্বাসি হয়, কোনো ভিসা দেয় নাই। পরে আমি বলিভিয়াতে গেছি, বলিভিয়া থেকে বাই রোডে ব্রাজিল ঢুকছি। যখন আসলে আমি বলিভিয়া থেকে বলিভিয়া সান্তা ক্রুজ ছিল নামছি ফ্লাইটে, সান্তা ক্রুজ থেকে আপনার এই ব্রাজিলের বর্ডারে যাইতে। বলিভিয়ার ভিসাটা কিভাবে পেয়েছিলেন? বলিভিয়া ফুডেন্টে ভিসা, পুরো এন্ট্রি ভিসা, অনারেবল ভিসা। এয়ারপোর্ট ফেস করতে হয়েছে, আপনার এয়ারপোর্টে ফেস করে আপনি ভিসা নিতে হয়েছে। আর বাংলাদেশে আমার যে কোনো জিজ্ঞাসাবাদ করে না? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করছে আমারে কেন আইছো। পরে আমার ডকুমেন্টসগুলো দেখছে, বা আমার আবার মালয়েশিয়ার ভিসাটা আমার কোনো লেবার ভিসা ছিল না, মালয়েশিয়ার ভিসা ছিল আমার বিজনেস ভিসা। তো ওই কারণে আমার বা বিভিন্ন কাগজপত্র চেক করার পরে ওরা আমারে বলিভিয়াতে 1 মাসের ভিসা দিছে। 1 মাস পরে লাস্টে আমি বলিভিয়া 1 সপ্তাহ ছিলাম। আমি যখন বলিভিয়াতে গেছি তখন বা পরিচয় হয় খায়রুল ভাইয়ের সাথে, আবার খায়রুল ভাইয়ের সাথে পরিচিত কিছু লোক ছিল, ওনারা যথেষ্ট আপ্যায়ন করে বা ওনাদের খুব ভালোভাবে 1 সপ্তাহ ওনাদের সাথে ছিলাম। এরপর আমি ব্রাজিলে গেছি। ব্রাজিলে যাইতে
একটা দেশ থেকে তখন মাথার ভিতরে একটা কাজ করতো, একটা দেশ থেকে যখন আমার দেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে সো অফ ডিফিকাল্ট, নর্মালি ঢোকা যায় না, অনেকগুলো ফেস করতে হয়। কিন্তু ব্রাজিলে যখন আমাকে ওনারা বলছে নর্মালি যাওয়া যাবে সমিশনায় বর্ডার থেকে, তো আসলে নর্মালি যাওয়া গেছে। আমি যখন ব্রাজিল বর্ডার থেকে রাত্রে সকাল 7টা বাজে বাসে উঠছি। চেকপোস্ট নাই, হ্যাঁ, চেকপোস্ট আছে, সেটা ওটা ফেস করতে হয়েছে। হ্যাঁ ফেস করতে হয়েছে, ওটাই আমি আপনাকে আসতেছি সামনে। 7:30 সকাল, আমার এখনো স্মরণ আছে, এটা 2013 সালে। পরে সকাল 7:30 বাজে বাসে যখন উঠি সাম্পাওলোতে যাবো, ওই হাসান ভাই যে পরিচিত আমার যে বড় ভাইটা, ওনার সাথে যোগাযোগ হয়েছে। পরে আমি রাত্রে 2টার সময় চেকপোস্টে বসি। চেকপোস্টে পড়ার পরে ওনারা আমার ব্যাগ চেক করছে, ব্যাগে পাসপোর্ট ছিল, আর কই থেকে আইসো, বলিভিয়া থেকে, বলিভিয়ার ভিসা ছিল, কাগজপত্র চেক করছে। পরে কিন্তু এটা কিন্তু অবৈধ, আপনি বাই রোডে আসতেছেন, এটা কিন্তু বৈধ না। পরে ওনারা আমারও বলছে যে তুমি কেন বর্ডার থেকে ভিসা নেও নাই। তখন আমি বলছি যে আমি জানি না, কিন্তু আবার ভাষাগত সমস্যা ছিল, নতুন আমি, পর্তুগিজে জিজ্ঞেস করে, আমি পর্তুগিজ বুঝি না, ওনারা ইংলিশ বুঝে না। এটা ব্রাজিলে একটা আসলে সমস্যা ফেস করতে হয়, ব্রাজিল আবার ইংলিশের দিক দিয়ে একটু পিছিয়ে আছে। পরে ওনারা আমার বলিভিয়া ইংলিশ বুঝে, বলিভিয়া ইংলিশ বুঝে না, ল্যাটিন আমেরিকাটা আসলে ইংলিশটা, বলিভিয়া হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, আর ব্রাজিল হলো ব্রাজিল পর্তুগিজ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। পরে আমি লাস্টে আমার নিয়ে গেছে প্রশাসনিক যে অবস্থানে, ওইখানে নিয়ে গেছে। নেওয়ার পর আমার অনেক ভয় কাজ করছে, স্বাভাবিক। অনেক প্রায় 7 থেকে 8 জন পুলিশ ছিল। তাদের কথা হলো যে তুমি আমার দেশে ঢুকছো, এটা একটা অবৈধ কাজ করছো, যাক তাও আমরা মানিয়ে নিলাম, তুমি কোনো ড্রাগ করো কিনা। এটা কিন্তু ল্যাটিন আমেরিকার খুব ডেঞ্জারাস একটা বিষয়। এরপরে আমি বলছি যে আমার জীবনে কখনো আমি সিগারেট বা কোনো ড্রিঙ্কস আমি মুখে নিই না। আমি কিভাবে তোর, প্রথমে যারা আমাকে অ্যারেস্ট কর বলতে জিজ্ঞাসা করছে, ওনারা ইংলিশ বুঝে না বিধায় অন্য স্থানে পাঠাইছে, ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়েছে। ইমিগ্রেশন পুলিশ আবার আপনার ইংলিশ বুঝে। পরে বলছে যে ঠিক আছে, যদি তুমি কোনো ড্রাগস না করো তাহলে আমরা তোমাকে মেডিকেল চেক আপ করবো, তুমি কি রাজি? আমি বলছি হ্যাঁ, কোনো সমস্যা না। পরে আমার মেডিকেল হসপিটাল নিচে নিয়ে ওনারা মেডিকেল চেক আপ করছে। মেডিকেল চেক আপে দেখছে যে আমি কখনো কোনো কিছুই এই ধরনের আসক্ত না। পরে আমারে বললো যে তুমি এখন কই যাবে? আমি বললি যে আমি তো ব্রাজিল সাম্পাওলোতে যাব। আমার তো ওই বাসটা মিস হয়ে গেছে, আবার আরেকটা বাসের টিকিট কাটতে হবে। দেখেন তারা আসলে কতটা আন্তরিক ও মুসলিম হিসাবে, আসলে তাদের সাথে চলাফেরা না করলে বোঝা যাবে না। তখন দিনের বাজে 12টা, আমারা বলছে যে তুমি তো এখন পর্যন্ত কিছু খাও না। আমি না, আমি তো তোমাদের সাথে ছিলাম। পরে আমার বলছে যে আসো আগে তোমার আমরা খাওয়াই। পরে ওরা নিয়ে আমার খাওয়াইছে, বলছে যে তুমি কি চা খাওয়ালো? খাইতেছ। ব্রাজিলে তখন তো আমি নতুন, আমি জিজ্ঞেস করছি এটা কি, তখন সবজি আর ভেজিটেবলগুলা, এরপরে মাছ, এরকম কিছু হালকা পাতলা পানি খাওয়ার পরে এরপরে বললো যে তোমার তো বাস মিস হয়ে গেছে, এখন আরেকটা বাসের টিকিট কাটি, তুমি সাম্পাওলো যেতে হবে। আমি বলছি যে দেখ আমার কাছে তো টাকা নাই, ডলার আছে প্রায় আমার কাছে $2000 উপরে ছিল। এখন আমি ডলার কই থেকে ভাঙামো, আমার কাছে তো রিয়েল নাই। আমার বর্ডার থেকে বাইরে টিকিট কাটিয়ে দিছে। পরে বলছে যে সমস্যা নয়। তো ওনারা নিয়ে ওনাদের টাকা দিয়ে খাওয়ার টাকাটা ওরা পেস করছে, আমি দিতে গেছি, কজ না তুমি রাখিয়ে দাও। পরে আমার আর একটা টিকিট কেটে আমার সাম্পাওলোতে দিছে। নেক্সট আমি সাম্পাওলোতে যাইতে তো একদিন লাগবে, রাস্তায় আবার হয়তো ওরা বিরতি দিবে খাওয়ার জন্য, আমার কাছে তো টাকা নাই। আমার 50 ব্রাজিলের 50 রিয়েল দিছে তারা মাঝপথে বিরতি দিলে খাওয়ার জন্য। তখনকার বাংলাদেশে 3000 টাকা। তখনকার বাংলাদেশে প্রায় 3000-এর উপরে ছিল, বুঝছেন। পরে আমি যাক সাম্পাওলো গেছি, সাম্পাওলো যাওয়ার পরে ভাইয়ের কাছে ছিলাম, বা ব্যবসায়িকভাবে যে পিছনে যে খায়রুল ভাই যেটা বলছিল, আসলে বিভিন্ন, ব্রাজিল তো অনেক বড় একটা দেশ, বিভিন্ন শহরে আমরা কাপড়ের ব্যবসা করতাম, জামা কাপড়ের ব্যবসা করতাম, মোটামুটি ভালোই ছিলাম। এরপরে আপনার জামা কাপড়ের ব্যবসার গল্প অবশ্যই শুনবো, তার আগে আবার একটু খায়রুল ইসলামের কাছে যাই। আপনি বলছিলেন যে আপনি বলিভিয়া হয়ে আপনি তারপরে ব্রাজিলে গিয়েছেন। আব্দুর রহিম হলো 1 সপ্তাহ ছিলেন বলিভিয়ায়, আপনি কতদিন ছিলেন বলিভিয়ায়, এবং আপনার কি ওইখানে সেটেল হওয়ার ইচ্ছা ছিল কিনা? আমি প্রায় 9-10 মাসের মতন ছিলাম ব্রাজিলে, বলিভিয়াতে, সরি, সান্তা ক্রুজে। সেখানে আমাদের এক বড় ভাই ছিলেন চট্টগ্রামের, জয়নুল আবেদিন জামিল,
ওনাদের সাথে, আমার নামে আরেকজন আছেন খায়রুল ভাই, শরীয়তপুরের একজন আছেন জুলহাস ভাই, আমরা একসাথে এখানে থাকতাম। সেটেল হওয়ার ইচ্ছা আসলে বলিভিয়াতেই ছিল মূলত। বলিভিয়াতে ডকুমেন্ট প্রসেসিংটা খুবই সহজ তখনকার সময়ের জন্য। যারা আমরা ভিজিট ভিসায় ঢুকতাম, ভিজিট ভিসাটাকে ট্রান্সফার করা যেত। সেটা প্রথমে 1 বছরের টেম্পোরারি ভিসা ওনারা রেসিডেন্ট দিত, পর্যায়ক্রমে বলিভিয়াতে আপনার হতো 2 বছর, পরে 5 বছর এরকম। তো ওনাদের কাপড়ের ব্যবসা ছিল, জামিল ভাই, খায়রুল ভাই, ওনাদের সবার কাপড়ের ব্যবসা ছিল। ওনাদের দোকানে বসতাম, ওনাদের সাথে কাজ করতাম। প্রথমে একটু একটু করে ওনাদের কাছ থেকে স্প্যানিশ ভাষা শেখা। পরবর্তীতে একটা সময় প্রচুর পরিমাণ বাংলাদেশির আসা যাওয়া শুরু হলো। সেখান থেকে সবাই ব্রাজিলে, কেউ ব্রাজিলে যাইতেন, কেউ উরুগুয়ে, কেউ ইকুয়েডর, আর্জেন্টিনায় প্রচুর বাংলাদেশি বলিভিয়া হয়ে ঢুকেছেন। যেহেতু বলিভিয়াতে যাওয়া সহজ, সেহেতু সবাই বলিভিয়াতে যেতেন। বলিভিয়ার একটা জিনিস খারাপ হলো, আপনার পুলিশটা করাপ্টেড, প্রচণ্ড করাপ্টেড। দেখা গেছে আমাদের ডকুমেন্ট আছে, কিন্তু আমরা রাস্তায় বের হয়েছি, ধরতেছে $10 $20 না দিলে ছাড়তেছে না। এটা একটা হ্যারাসমেন্টের বিষয় ছিল। বলিভিয়াতে 2013 সালের সেপ্টেম্বরের দিকে আপনার একটা অঘটন ঘটে। প্রায় 40 জন বাংলাদেশিদেরকে অ্যারেস্ট করা হয়, যাদের সবারই বৈধ ভিসা ছিল। তারপরও একটা নেগেটিভ হয়ে যায় আমাদের জন্য। তখন প্রচণ্ড নিউজ হয়েছে, সমগ্র ওয়ার্ল্ডেই নিউজ হয়েছে। প্রথমে ওনারা নিউজ করছে যে এদেরকে অপহরণ করে রাখা হয়েছে বা করা হয়েছে। পরবর্তীতে কোনো ধরনের কোনো প্রমাণ করতে না পারায় কোর্টের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটাই মনে করেন যে আমাকে বলিভিয়া থেকে চলে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা করে। পরে আমি জামিল ভাইয়ের সাথে আলাপ করি, ভাই আমি থাকবো না বলিভিয়াতে। কারণ এই ঘটনার পরে আপনার পুলিশের যে ঘুষ খাওয়ার প্রবণতার এটা খুব বেড়ে যায়। এটার পরে জামিল ভাইকে বলা হোক, তাহলে ঠিক আছে, তুমি তো মোটামুটি এখন এখানে স্প্যানিশ ভাষাটাও জানো, লিখতেও পারো, এটা একটা ভালো দিক তোমার, তাহলে চলে যাও। ব্রাজিলে যাওয়া তো আর ইজি ব্যাপার, এটা তো আর কোনো ব্যাপার না। বর্ডারে কি করতেন, বলিভিয়ায় কি করতেন? ওনাদের কাপড়ের তখন আমি কোনো নিজস্ব ব্যবসা করি নাই, ওনার দোকানে বসতাম। আচ্ছা, একজন চাকরি বলতে পারেন হিসেবে ওনার এখানে বসতাম, ওনার বাসাতেই থাকতাম। তো পরবর্তীতে আমি বর্ডারে চলে যাই, বর্ডার থেকে এন্ট্রি ভিসা নিয়ে ঢুকি। আমার সাথে আরো 2 জন বাংলাদেশি ছিলেন। ওনারা কোন সালে? 2013 সালের লাস্টে। লাস্টে, জি, একদম শেষের মানে দিকে। রহিম সাহেব যাওয়ার পরই? রহিম ভাই যাওয়ার অনেক পরে। পরবর্তীতে আপনার ব্রাজিলে যাই। আমি প্রথমে পারানা শহরে যাই, কারণ আমি যেদিকে ঢুকছি এদিকে সামনেই পারানা শহর। আমাদের সিলেটের একজন ভাই ছিলেন, ফয়েজ আহমেদ লিটন ভাই, পারানাতে একটা মুরগির ফ্যাক্টরিতে চাকরি করতেন। ওনাকে ফোন দিই আমি, যেহেতু ব্রাজিলের ভিতরে আর কারোর সাথে তেমন একটা রিলেশন নেই, এবং আমার বড় ভাইয়ের বন্ধু থাকতেন মিরাজ শেখ, উনি সাওপালোতে থাকতেন, ওনাকেও ফোন দিই। আমি প্রথমে পারানা যাই, পারানা গিয়ে ইমিগ্রেশন ফেস করি। ওই লিটন ভাই আমাকে ইমিগ্রেশনে নিয়ে যান, সেখানে আমি রিফিউজি ক্লেম করি। আমাকে জিজ্ঞেস করতেছে, আমি যখন ফর্ম ফিল আপ করি আমি লিখছিলাম যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, যার কারণে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু ভালো অবস্থানে যাওয়ার জন্যই আমার ব্রাজিলে আসা। তো ওনারা আমাকে ওনাদের দেশের প্রোটোকল দেন 6 মাসের। আমার সৌভাগ্য যে আমি একদিনেই পেয়েছি, যেটা রহিম ভাইদের ক্ষেত্রে 6 মাস সময় লেগেছে, সেটা আমার একদিনে হয়ে গেছে। সেটা নিয়ে 2 দিন আমি পারানাতে লিটন ভাইয়ের সাথে সময় পাস করি। পরে লিটন ভাই বলে, তাহলে চলেন আপনার সাথে আমিও সাম্পালো চলে যাই। মুরগির চাকরি ছেড়ে উনিও সাম্পালোতে চলে আসেন। আমরা সাম্পালো আসি মেরাজ ভাইয়ের মাধ্যমে, মেরাজ ভাইয়ের বাসাতে উঠি, এখানে স্টে করেছি। আসলে আমার কোনো গোল ছিল না যে আমি কি উদ্দেশ্য যাচ্ছি ব্রাজিলে বা কি করব বা কোনো কিছু না। আমি প্রথমে যে টার্গেটটা নিয়েছি সেটা হলো যে আগে ব্রাজিল সম্বন্ধে জানবো। আমি প্রত্যেকদিন বের হতাম, বাংলাদেশিদের সাথে দেখা হতো, চেষ্টা করতাম ব্রাজিলিয়ানদের সাথে বন্ধুত্ব করার। কিছু ব্রাজিলিয়ানদের সাথে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। তবে একটা জিনিস কি, আপনার এই ল্যাতিন আমেরিকার দেশগুলোতে, বিশেষ করে ব্রাজিলে, যেহেতু আমাদের সময়টা বেশি ব্রাজিলে গিয়েছে, সেম থিং বলিভিয়াতে যেহেতু 1 বছরের কাছাকাছি ছিলাম, ছেলেদের চাইতে মেয়েরা হলো আপনার সাহায্য প্রবণতার দিক থেকে একটু বেশি। তাদেরকে কোনো জিনিস জিজ্ঞেস করলে একদম সঠিকভাবে আপনাকে পরামর্শ দেওয়া বা রাস্তা দেখিয়ে দেওয়াটা ছেলেদের তুলনায় মেয়েদের কাছে বেশি পাওয়া যায়। 2014 বিশ্বকাপে যখন আমাদের বাংলাদেশি সাংবাদিক ভাইদের, আমাদের আশরাফুজ্জামান উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে কিন্তু আমার সাথে সাংবাদিক ভাইদের রিলেশন, বাইসাইকেল দিয়ে যিনি 54টা দেশ ভ্রমণ করেছিলেন, উজ্জ্বল ভাই বর্তমানে বোধহয় আমেরিকা আছেন। সেখান থেকে চ্যানেল 24-এর রেজওয়ান রাজীব ভাই এবং দিলু খন্দকার ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে আমার। ওনাদের সাথে বিশ্বকাপে যাতায়াতে আমার সাথে ব্রাজিলের বেশ কিছু ভার্সিটির স্টুডেন্টদের সাথে সম্পর্ক হয়। তারা আমাকে মূলত পর্তুগিজ ভাষাটার হাতে করি
ব্রাজিল সম্বন্ধে তথ্য দেওয়া, আদান প্রদান করা। প্রতিদিন তারা ক্লাস শেষে মেট্রো স্টেশনে আসতেন এবং আমি মেট্রো স্টেশনে যাইতাম, 2 টাকা 25 পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতাম এবং 2-2.5 ঘন্টা ওরা আমার সাথে গল্প করতাম। আমার সাথে আরও 4-5 জন বাংলাদেশিও যাইতেন, আবার আমরা বের হয়ে চলে আসতাম। এরকম করে করে একটা সময় সাও পাওলোতে তখন মির্জা আল কায়েস স্যার অ্যাম্বাসিডার হিসেবে ব্রাজিলিয়াতে এসে যোগ দিলেন। ব্রাজিলিয়াতে একজন বাংলাদেশি আছেন যার নামটা এখন মনে আসতেছে না, ওনার সাথে পরিচয় হয় আমার ফোনে। তো উনি বললেন তুমি ব্রাজিলিয়াতে আসো, দেখি আমরা চেষ্টা করে কিছু করা যায় কিনা। না, আমি ব্রাজিলিয়াতে যাই, ওনার মাধ্যমে দূতাবাসে যাই, জানতে পারলাম যে বিভিন্ন হিউম্যান রাইটসের বিভিন্ন এনজিও ডিপার্টমেন্ট আছে যারা শুধু অভিবাসীদেরকে নিয়ে কাজ করেন। ওনাদের অফিসে যাতায়াত করি, ওনাদের সাথে পরিচয় হয়, ওনাদের সাথে কাজকর্ম শুরু করি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে। পাশাপাশি রেস্টুরেন্টে জব করেছি। সাও পাওলোতে থাকতে আপনার ফুটপাতে তো কাজ করেছি, আগেই বললাম আপনাকে যে পানি বিক্রি বলেন, কাপড় বিক্রি এবং বিশ্বকাপে ব্রাজিলের জার্সি বিক্রি করা। এবং একদিনে জার্সিগুলো পেতেন কোত্থেকে? আমরা জার্সি পেতাম, আমাদের শরীয়তপুরের একজন ভাই ছিলেন, ওনার নাম কি যেন, সাকিব ভাই। হ্যাঁ, সাকিব ভাই ছিলেন এবং সাকিব ভাই 2009 থেকে ব্রাজিলে থাকতেন। ওনার আবার গার্মেন্টসের মেশিন ছিল, কাপড় সেলাই করতেন। ওনারও ছোটো ভাই ছিল আরেকজন জাহিদ, ওনারা 8-10 জনে মিলে কাপড় টাপড় ছিলেন। সাকিব ভাই জার্সি বানাইছিলেন। সাকিব ভাইয়ের জার্সিগুলা বিক্রির দায়িত্ব আমি নিয়েছিলাম। সাকিব ভাইকে যাইয়া বললাম যে যেহেতু আমি ফুটপাতে করি, ওনাদের সাথে একটা ভালো রিলেশন, সাকিব ভাই বললেন যে ঠিক আছে তুমি আর জাহিদ বিক্রি করবা। তো এটার নিউজ আপনাদের চ্যানেলে আছে অলরেডি। আমরা একদিনের রেকর্ড করেছিলাম 4000 কত পিস জার্সি বিক্রি করে মাত্র 2 ঘন্টার সময়। 2 ঘন্টায়? হ্যাঁ, মাত্র 2 ঘন্টার সময়, বিশ্বকাপের আগের দিন। কেমন লাভ করেছিলেন? লাভ 30% তো থাকেই, নর্মালি 30% থাকে, কোনো পিসে তো অনেকই হয়েছে। মোটামুটি ভালোই লাভ করেছে সত্যি কথা বলতে। তখন আর উৎফুল্ল অন্যরকম ছিল, এরকম হিসাবে যাওয়া হয় নাই, মজা লাগতেছিল জার্সি বিক্রি করতে। যদিও ব্রাজিল আপনার ওই সময়টাতে কিন্তু জার্সি ব্যবসাটাতে তেমন একটা লাভজনক হয়ে ওঠে নাই ব্রাজিলে, কারণ হলো ব্রাজিল ম্যাচে হারায় এবং বিশেষ করে জার্মানির সাথে 7 গোলের অঘটনটা এই ব্যবসাতে বড় এফেক্ট করেছে। প্রচুর পরিমাণ ব্যবসায় লস হয়েছে যারা জার্সি তৈরি করেছিলেন তখনকার সময়। ঠিক এই মুহূর্তেই আমি আব্দুল রহিমের কাছে জানতে চাইব, আপনি তো একদম ব্রাজিলের খুব পোড় খাওয়া সমর্থক, আপনি ছিলেনও তখন ব্রাজিলে, 7 গোল খেলো, কি মনে হয়েছিল তখন? আপনার ফিলিংসটা কেমন ছিল? ওইটা আসলে আর ব্রাজিলিয়ানরাই বা কিভাবে নিয়েছিল এই 7 গোল খাওয়াটা? ওই যে 7 গোলটা খাইছে জাপানের সাথে, তো জার্মানির সাথে, সরি, ওটা আসলে তখন তাদের তিনজন খেলোয়াড় বাদ পড়ে গেছে। ভালো ডিফেন্স তাদের ধরার মতো অবস্থান ছিল না। এরপরে 7 গোল খাইছে যেটা, এটা আসলে কিছু হার মানি নেওয়া যায় না। যেমন আপনি দেখেন ব্রাজিলে তো 3জন প্লেয়ার না, শত শত হাজার হাজার থাকলে তো তখন লিস্টে যে যারা ছিল, যে 11 জন মাঠে নামার কথা ছিল, লাল কার্ড খাইছে তাদের, 2 ডিফেন্ডার লাল কার্ড খেয়ে ফেলেছে 2 জন, তাদের তখন 10 জনে খেলছে, 11 জনে খেলতে পারে না ওই সময়। 11 জন ফুল টিমে খেলে নাই, এই কারণে তারা খেলেছিল, 11 জনই খেলেছিল, মাইনাসে ছিল। 7 গোলের ম্যাচে 11 জনই ছিল। হ্যাঁ, 11 জনই ছিল। ব্রাজিলিয়ানদের অনুভূতি যেটা আপনি বলছেন, আমরা তো লাইভে ছিলাম তখন, একদম সামনাসামনি ফেস করেছি তখন। এদিন আমি আবার রাজীব ভাইয়ের সাথে ছিলাম, আমি আর রাজীব ভাই একসাথে ছিলাম দুজনই। পাউলিস্তাতে আমরা একটা আপনার এই যে বড় স্ক্রিনের সামনে, পর্দার সামনে খেলা দেখতে গিয়েছিলাম। এটা সরকারিভাবে দেওয়া হয়েছিল। মানে কত হাজার মানুষ হবে আসলে কল্পনারও বাইরে, এত সংখ্যক মানুষ ছিলেন এখানে। সে যে কি কান্না, প্রতিটা গোলে কিন্তু ব্রাজিলিয়ানদের কান্নার ইয়ে পড়তো। সান্ত্বনা, আমি আর্জেন্টিনার গোল সমর্থক, আবার সান্ত্বনা দিতাম, কিন্তু আমি আবার সাথে খুচা দিতাম। তো আপনার 7 গোলের পরবর্তী পরিস্থিতি যেটা, খেলার শেষের পরবর্তী পরিস্থিতি যেটা, সেটা ছিল সবচাইতে আপনার বেদনাদায়ক। ব্রাজিলিয়ানরা এত বেশি খেলাপ্রবণ, এত বেশি খেলা পাগল, অবিশ্বাস্য। এটা আসলে কল্পনা করার বাইরে। বিশ্বকাপের সময় আপনার প্রতিদিন ব্রাজিলের খেলার আগের দিন কিন্তু সরকারি বন্ধ, টোটাল বন্ধ। খেলা শেষ পরের দিন সরকারি অফিস খুলতো তাদের, এবং এখনও ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলার দিন আপনার সরকারিভাবে বন্ধ থাকে। বেশ কিছু রাজ্য আছে যে আগের দিনই বন্ধ দিয়ে দিবে,
যাও খেলা দেখো, খেলার সমর্থক তারা এতটুকু পর্যন্ত ইয়ে করতেন এবং সেই আয়োজন করে তারা খেলা দেখতে বসে, খাবার দাবার থেকে শুরু করে বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া একটা উৎফুল্ল ইয়ে রাখতেন ওনারা। কিন্তু আপনার এই 7 গোলের পরবর্তীতে কোনো ব্রাজিলিয়ানকে রাস্তাঘাটে দেখা যায়নি, শুনশান নীরবতা ছিল পুরো ব্রাজিল জুড়ে এবং পরবর্তী 2 দিন পর্যন্ত এটার একটা অ্যাট্রাকশন আপনার ইয়ে ছিল। বিভিন্ন এই ইয়ের সামনে কিন্তু আপনার দর্শকের সংখ্যাটা কমে যাওয়া, দোকানপাটের ভিড় বাট্টা, এই বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের ফেস্টুন যে আনুষঙ্গিক সাজগুজ এগুলার কমে যাওয়ার বড় একটা এফেক্টেড। কিন্তু আপনি কি এখনো আর্জেন্টিনাকে সাপোর্ট করেন? এখনো আপনি তো ব্রাজিলে থাকেন, এখন ব্রাজিলের পাসপোর্টই ব্যবহার করেন, আপনি ব্রাজিলের নাগরিক, তো এটা কেমন হয়ে গেল না? প্রথমত আর্জেন্টিনার সাপোর্ট তো ছোটবেলা থেকেই, দল চেঞ্জ করা তো আর প্রশ্নই আসে না, যাকে ভালোবাসি তো ভালোবাসি। আর আমি ব্রাজিল প্রচুর পরিমাণ ব্রাজিলিয়ানই তো আর্জেন্টিনার সাপোর্টার। এখন দল পছন্দ করতেই পারে যে কেউ যে কাউকে। আর মেসি মেনিয়া হওয়ার পর থেকে তো সংখ্যা আরো বেড়েছে, যেটা আগে যাও ছিল অল্প পরিসংখ্যান মানুষ, মেসির আপনার একটা যে জাদুঘরি ফুটবলের একটা আবির্ভাব হয়েছে আমাদের। আচ্ছা আব্দুর রহিম, আমরা দেখি অনেক সময় খেলার মানে আর্জেন্টিনার পক্ষ থেকে অনেক অভিযোগ করা হয়। আপনার কিছুদিন আগে, কয়েক বছর আগে যেটা হলো কোপা দেল রে কাপ, সেইখানে আর্জেন্টিনার দর্শকদের উপর হামলা, তারপরে জোর করে হারানোর অভিযোগ। ওইটা আমরা যেটা বলতেছেন ওইখানে আমি উপস্থিত ছিলাম, এই যে আমার ছবি আছে, ওইখানে আমি উপস্থিত ছিলাম, ওই খেলায়, ওই খেলা মাঠে আমি উপস্থিত ছিলাম। যেটাতে কি হয়েছিল? এইখানে বিষয়টা হলো যে গ্যালারিটা তো অনেক বড় গ্যালারি, হাজার হাজার দর্শক। তো ব্রাজিলের সাপোর্টার যারা, তারা তো আর আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা এক সাইডে ছিল, ওরা আর্জেন্টিনা গেঞ্জি পরে মাঠে নামছে। হয়তো বা তাদের, আমরা যে সাইডে ছিলাম, আমরা ব্রাজিলের সংখ্যাটাই বেশিরভাগ ছিল। এই যে এখানের মধ্যে দেখেন আমার এই ছবিটা এখনও আছে, ওইখানে তখন আমার নেতা শহীদুদ্দিন চৌধুরী আনি কারাগারে ছিল, আমি পেস্টন নিয়ে ঢুকছি, ওনার জামিনের মুক্তি চাই, এটা আসলে নিউজও হয়েছে। আমি যেটা আইডিয়া করছি বসা নিয়ে বা কোনো রকম কোনো কিছু নিয়ে, আর্জেন্টিনার সাপোর্টার তো আর্জেন্টিনা, এখানে আমাদের ব্রাজিলের যারা ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিলিয়ানরা, তাদের চোখে সে আর্জেন্টিনা গেঞ্জি পরে বের হয়েছে, ঢুকছে ভিতরে, এটাই তাদের মাইন্ডে লাগছে। এইটার থেকে তারা এই উশৃঙ্খলাগুলো শুরু করে দিছে। এক পর্যায়ে পুলিশে অনেক লাঠি চার্জ করে তাদেরকে নিয়ন্ত্রণ করছে, ওটা অনেক ট্রাফ ছিল। আচ্ছা যাই হোক, ওই গল্প পরে আর এক সময় শুনবো। আপনি বলছিলেন যে গার্মেন্টস ব্যবসার কথা বলছিলেন, ওইখানকার গার্মেন্টস ব্যবসার ধরনটা কেমন? গার্মেন্টস ব্যবসার ধরনটা আসলে, আমরা যখন ব্যবসাটা শুরু করি, আগে প্রথমত আমরা বিভিন্ন স্টেটে গেছি, এরপরে বর্তমানে আমরা বেশিরভাগ গার্মেন্টসের ব্যবসাগুলা বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল মাল ঢুকতেছে এবং আমাদের বাংলাদেশে কিছু ভাইও মাল ঢুকাতেছে। আগে প্রথম আমরা হয়তো অনেক কিছু বুঝতাম না, জানতাম না, এই হিসাবে আমি আবার 2018 সালে আমার ওয়াইফ গেছিল, আমার 2টা বাচ্চা ওই দেশে জন্ম হয়, সবার পাসপোর্ট, আমরা সবাই আমার ফুল ফ্যামিলি ব্রাজিলের পাসপোর্টধারী। তো এই বর্তমানে আমরা যে কাপড় ব্যবসার সাথে জড়িত আছি, আসলে ব্রাজিলের বেশিরভাগ মাল ইনপোর্ট হয় চায়নার থেকে, প্যারাগুর আর্জেন্টিনার কিছু মাল আছে। তা আমরা যে ব্যবসাটা করতেছি, আসলে মহিলাদের মালের সংখ্যাটা বেশি, ওই মালগুলো বেশিরভাগ বলিভিয়ান কিছু মহিলারা আছে, ওরা সেলাই করে ওই ব্রাজিলে কাপড়গুলা তৈরি করে। আর ওরা কাপড়গুলা যে তৈরি করে, মালগুলা চায়না থেকে মাল আসলে চায়নার মাল, একটা মাল হলে তারা একটারে যে কোনো মডেল এটার কপি করে এলায়। হয়তো চায়নার যে মালটা রেটটা ছিল ব্রাজিলের 100 টাকা, ওরা বিক্রি করবে আপনার 80 টাকা, ওটারে ওরা মডিফাই করে এলাই দিব। বর্তমানে আমরা যারা কাপড় ব্যবসার সাথে জড়িত আছি, বাঙালি যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। প্রত্যেকটা বাঙালির 20-25টা করে, 10-12টা করে সবার আউটলেট, যেটা শোরুম, সব কিছু একটা আউটলেট আপনার 1500 মিটার পর্যন্ত। তার মানে গার্মেন্টস ব্যবসাটাই বেশি সম্ভাবনাময় এখন ব্রাজিলে। ব্রাজিলে অবশ্যই 100%। এটা যদি আমাদের উদ্যোক্তা যারা আছেন আমাদের দেশের গার্মেন্টস ব্যবসাতে, আমি বলবো তাদেরকে উদ্যোগী হওয়ার জন্য, বায়ার না খুঁজে নিজস্ব থেকে উদ্যোগী হওয়ার জন্য, যেটা চায়না এবং ইন্ডিয়া করেছে। ব্রাজিলে কিন্তু ইম্পোর্ট করা
ডিফিকাল্ট। সে লোকাল মালের মানে আপনার ইয়েটা তার প্রচণ্ড বেশি। যেমন চায়না যেটা করে থান কাপড় ঢুকায় ব্রাজিলে, এবং সিলাই কিন্তু তারা ওইখানেই করে বেশিরভাগ। 80% মাল, 20%-এর ক্ষেত্রে তারা রেডিমেড মালগুলো ঢুকানো হয়, এবং এটা ক্লাস বুঝে কোন ক্লাসের জন্য কিভাবে মাল ঢুকাইতে হয়। 2018 সালের আগ পর্যন্ত ব্রাজিল বেশিরভাগ কাপড়ের ব্যবসার জন্য নির্ভরশীল ছিল তার আশপাশের দেশ এবং চায়না এবং ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া সেম চায়নার থিওরিক্যালি ইন্ডিয়া কিন্তু আপনার ব্রাজিলে ব্যবসা করে। তারা বিভিন্ন বড় বড় রাজ্য যেগুলো আছে সেগুলোতে ইন্ডিয়ান হাউস নামে বড় বড় বিল্ডিং পাবেন। প্রতিটা হাউসের প্রতিটা তালাতে তাদের দেশের গার্মেন্টসের এক একটা করে আপনার এই পাইকারি ব্যবসার শপ খুলে রেখেছে, এবং সেখানে মাল যাচ্ছে। এবং ব্রাজিলিয়ান যারা আছেন বড় বড় ব্যবসায়ীরা, তারা কিন্তু ইনস্ট্যান্ট ওইখানে পাচ্ছে, যার কারণে তারা এই এলসি করে বা টিসি করে এসে যে আপনাকে অর্ডার দিবে, মাল নিবে, এক্ষেত্রে তাদের প্রবণতাটা কম, যেহেতু ইনস্ট্যান্ট ওইখানে পাচ্ছে। চায়নাকে ওইখানে অর্ডার দিলে চায়না তো তাকে মালটা ওইখানেই দিচ্ছে, যার আপনার এই ইয়ে কম। তার মানে চায়নাতে ট্যাক্সটা কম। চায়না মানুষজন কাপড় নিয়ে যায় ব্রাজিলে, নিয়ে সেখানে কেটে সেলাই করে, মানে প্রোডাকশনটা ওইখানেই হয়। ইম্পোর্টটা মূলত থান কাপড় হয় না, তৈরি হওয়া আসে, তৈরিও আসে। তৈরি যে 20% তৈরি এসে তৈরিটাও তাদের চায়নাতে আসলে তাদের সুবিধার্থে তাদের ট্যাক্স কম বিভিন্ন দেশের সাথে। চায়নার সাথে আবার মনে হয় সম্ভবত আমি যেটা জানি ফেরাগুর সাথে সম্পর্ক ভালো, ফেরাগু ট্যাক্স ফ্রিতে তারা মাল ঢুকাতে পারে। তো এই বাংলাদেশের সঙ্গে এই উদ্যোগটা নেওয়া যায় না? বাংলাদেশের সাথে যদি বাংলাদেশে আসলে যারা উদ্যোক্তা আছে তারা যদি ওই উদ্যোগ পসিবিলি তারা সবগুলা দেখে, এবং গার্মেন্টস ব্যবসায়ীরা যদি এই বিষয়টা ভালোভাবে অবস্থান করে ব্রাজিলের সাথে, তাহলে আমরাও আগায় যেতে পারবে। কিন্তু আমাদের এখন আমরা যেটা পিছিয়ে পড়ে আছি, বাংলাদেশের সাথে ব্রাজিলের যে ব্যবসায়িকভাবে ট্যাক্সের সংখ্যা বেশি, এই কারণে অ্যাভেলেবেল কাজ করা সম্ভব হয় না, ট্যাক্স ব্যয়বহুল। কিছু 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 পোশাক আছে বাংলাদেশের সাথে ব্রাজিলে যেটা 100% কটন, ওটা 100% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। মাল ব্রাজিলে যে আপনি এই মালটা নিয়েছেন, ওই মালের উপরের যে ট্যাক্স, সব মালের এক ট্যাক্স হবে না, মালের কোয়ালিটি অনুযায়ী তারা ট্যাক্স বিবরণের উপরে নির্ভর করে। ব্রাজিলে কি গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, মানে কারখানা আছে? প্রচুর তাদের নিজস্ব। এগুলা কারা করছে? ব্রাজিলিয়ানরা, এরাবিয়ান বংশোদ্ভূতরা, চাইনিজরা, ইন্ডিয়ানরা এবং ব্রাজিলের পার্শ্ববর্তী দেশের। আমি যেটা বলছিলাম আপনাকে যে 2018 সালের আগে কিন্তু ব্রাজিল 60% নির্ভর ছিল তার আশপাশের দেশের উপরে পোশাকে। 2018-র পরে কিন্তু এটা হুবহু চেঞ্জ হয়ে গেছে। এখন আশপাশের দেশ ব্রাজিলের উপরে নির্ভরশীল। এখানে কি শুধু লোকাল মার্কেটটাই তারা দেখে? না, এখন ব্রাজিল এক্সপোর্ট করে, পুরো লাতিন আমেরিকা, পুরো সেন্ট্রাল আমেরিকা এক্সপোর্ট করে। ব্রাজিলে চায়না সর্বনিম্ন ধরলে আপনার 30%-এর উপরে মাল ঢুকায় ব্রাজিল। কোথায়? চায়না থেকে ব্রাজিলে। হ্যাঁ, চায়নায় আগা নিতেছে। না, চায়নার মাল তো নিচ্ছে, হ্যাঁ। আবার ব্রাজিল এক্সপোর্ট করতেছে আপনার সেই পরিমাণ এক্সপোর্ট বলছিলেন যে করতেছে। তারা আবার প্রতিষ্ঠান কারখানা খুলে সেখান থেকেও এক্সপোর্ট করছে, কিন্তু 2018 সালের আগে এটা ছিল না, এখন করছে। এই সুযোগটা বাংলাদেশিরা নিতে পারে? আমাদের বাংলাদেশিরা আমরাও তো করতেছি, আমাদের অনেক বাংলাদেশি ভাইদের আছে, যদিও ছোট বড় আকারে হয় নাই এখনো। আপনার কারো 40টা, কারো 70-80টা মেশিনের কিন্তু মিনি গার্মেন্টস আছে। আমরা এখনো ব্রাজিল থেকে এক্সপোর্ট করি নাই, বাট ব্রাজিলের লোকাল বাংলাদেশিদের সাথে লোকাল মার্কেটটাকেই দিচ্ছি, লোকাল মার্কেটের সাথে আছে। এবং আমাদের বেশ কিছু বাংলাদেশি ভাই আছেন, যেমন জয় ভাই আছেন, হারুন ভাই আছেন, রহিম ভাই তো আছেন, লিটন ভাই আছেন, আরও বেশ কয়েকজন আছেন। এর মধ্যে ওনারা কিন্তু বাংলাদেশের সাথেও এক্সপোর্ট ইম্পোর্টে জড়াইছেন, এবং আমার জানা মতে বেশ কয়েকটা আপনার আদান প্রদান হয়েও গিয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের দুজন গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে পরিচয় হয়েছে। বাংলাদেশের গার্মেন্টসের সাথে জড়িত, ওনারা মাল নিচ্ছে, ওনারা নিতেছে টি শার্টটা আর জিন্সটা, এই দুটো মাল ওনারা নিচ্ছে। আমাদের দেশে কয়েকজন বাংলাদেশি আছেন যারা। বড় আকারে কি ওইখানে গার্মেন্টস করা যায়, সেই সুযোগ আছে? অবশ্যই। মানে গার্মেন্টস একটি কারখানা, শিল্প কারখানা গড়ে তুলতে হলে বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ ব্যবস্থা, এই জিনিসগুলোর যে প্রয়োজন, সেগুলো সেখানে পর্যাপ্ত আছে কিনা? আছে, প্রচন্ড ফ্যাসিলিটি, যেমন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। কি? আমি ছোট্ট একটা উদাহরণ দেই আপনাকে এর মধ্যে। বিদ্যুৎ গ্যাসের তো অভাব নাই, এটা আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ভাবে যতটুকু দেওয়ার দিবে। দুইটি জিনিস আপনাকে বলে দেবো। একটা হলো করোনাকালীন সময়ের যে প্রবলেমটাতে পড়েছিল ইন্ডাস্ট্রিয়াল ব্যবসায়ীরা, বিশেষ করে বলতে গেলে তো উৎপাদন তো সম্পূর্ণই বন্ধ ছিল। ব্রাজিল সরকার তার আপনার ইন্ডাস্ট্রিকে কিন্তু মানে অবহেলা করে নাই, ছেড়ে দেয় নাই হাত থেকে। পুরোটা করোনাকালীন সময়ে
আপনার ব্রাজিল সরকার নিজে আপনার তাদের জন্য ক্রেডিট ছাড় দিয়েছিল, যে ক্রেডিটের কারণে তাদের কর্মকর্তাদের কর্মচারীদের বেতন ভাতাও দিয়েছেন। এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ট্যাক্সের প্রবলেমটা হয়েছিল, 50% পর্যন্ত কিন্তু একটা ডিক্লারেশন ব্রাজিলের উপরে উনি দিয়েছিল, তখন কিন্তু লুলা সরকার তাৎক্ষণিকভাবে আমেরিকার সাথে যে সকল ইন্ডাস্ট্রিজরা কাজ করতেন তাদেরকে কিন্তু 3 মাসের জন্য ক্রেডিট ছাড় দিয়েছিলেন এবং বিনা সুদে 3 মাস পর্যন্ত আপনারা আপাতত সবার বেতন ভাতা দিবেন, করবেন যাতে কোনো ধরনের না হয়। পরবর্তীতে তো সমাধান হয়ে যাওয়াতে 10% আবার চলে আসে এবং এখন যাই হোক, তো এই যে ইন্ডাস্ট্রিজের যে সহযোগিতাটা ওনারা দিয়েছেন, আমার জানা মতে আমি ব্রাজিলে 18টা রাজ্যতে ঘুরেছি, যেহেতু বাইদের মতন আমি ফিক্সড কোনো আপনার একদম বসে ব্যবসা করিনি, যেমন ওনারা আলহামদুলিল্লাহ এখন উনি নিজেই 8টা-9টা আউটলেটের মালিক, বা ওনাদের যে ব্যস্ততা আপনার ব্যবসায়িক ব্যস্ততা, সে জায়গায় আমি যেহেতু ভলেন্টিয়ার হিসাবে এনজিওদের সাথে কাজ করেছি এবং 2018 সালে ব্রাজিলের নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের পক্ষ থেকে কাজ করেছিলাম, বিভিন্ন এই সিনেটর এমপিদের আপনার সাক্ষাৎকার নেওয়া, আমাদের অভিবাসীদেরকে নিয়ে ওনাদের চিন্তাধারা, সেই হিসাবে আমার সফর ছিল। এবং তখন আমার মাইন্ডে একটা জিনিস ছিল যে ব্যবসায়িক অবস্থানটা বাংলাদেশের সাথে কি, বিভিন্ন চেম্বার অফ কমার্সে যাওয়া, তাদের সাথে কথা বলা, যা জেনেছি তথ্য নিয়েছি, সেখানে দেখে যে ইন্ডাস্ট্রিজের প্রতি সহযোগিতা করাটা, যদি আপনি ব্রাজিলের আইন বুঝেন, ব্রাজিল কিন্তু শ্রম আইনের দেশ, ও ব্রাজিল সরকারের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু শ্রমিকের প্রতি, মালিকের প্রতি তেমন একটা। আচ্ছা আব্দুর রহিম, বাংলাদেশে যেই আকারে যেইভাবে গার্মেন্টস শিল্পগুলো গড়ে উঠেছে, এইভাবে গার্মেন্টস করা সম্ভব, আপনিও সেটি মনে করছেন? সম্ভব। উদ্যোগ নিয়েছেন কি? আসলে আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি এই ধরনের কোনো এখন পর্যন্ত আপনি এখনো প্রোডাকশনে যাচ্ছেন না? জি না, এগুলো আসলে অনেক ব্যয়বহুল বিষয় আছে। ব্রাজিলের সরকার বা কেউ যদি ইনভেস্ট করে, ধরেন আমাদের দেশে তো অনেক বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস মালিক আছে, তারা যদি চিন্তা করে যে ওইখানেও আমরা ছোট আকারে কিছু করব, কারণ যেহেতু বিদ্যুৎ গ্যাসটা পর্যাপ্ত, আমাদের দেশে তো গার্মেন্টস শিল্প আরো অনেক দূর যেতে পারতো, যদি আমাদের এখনো যথেষ্ট অনেক দূর এসছে, আরো দূর যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ নাই, গ্যাস নেই। সরকারিভাবে সব ধরনের সুযোগ সুবিধা জমি ল্যান্ড দিয়ে সহায়তা করে। কিন্তু আরেকটি বিষয়, আপনি ব্যবসায়ী, আপনি বুঝবেন যে আমরা শুনি ব্রাজিলে মাফিয়া টাইপের লোকজন আছে, তারা এই ধরনের কাজে প্রতিবন্ধকতা বা তৈরি করে কিনা? জি না, এ ধরনের কেউ কোনো, আমরা আসলে বিভিন্ন যে সিটিতে থাকি, ব্যবসা করি, আমাদেরকে কখনো এই ধরনের কোনো ডিস্টার্ব করা কেউ কখনো কোনো কিছু করে না এই পর্যন্ত। আচ্ছা, যাই হোক, শিল্প কারখানা নিয়ে অনেক আলোচনা হলো। আরেকটি বিষয়, ব্রাজিল তো অনেক সুন্দর একটি দেশ, বড় একটি দেশ, মানে আমাজন নদী আছে সেখানে, আমাজন বন আছে, সেই গল্পটা যদি একটু শুনি, সেগুলো দেখেছেন কিনা? আমাজনে আসলে আমার যাওয়া হয় নাই, ডিস্টেন্সটাও লংটা অনেক দূরত্বর বিষয়, আর এরকম হাতে সময় ছিল না। আমরা আসলে বিভিন্ন কাজে আমার নিজস্ব কাজকর্ম নিয়ে একটু ব্যস্ততার কারণে এরকম যাওয়ার চিন্তা করি নাই, বা আর বিশেষ করে ব্রাজিল তো আছি, হয়তো কখনো সময় হলে যাব, দেখব, এই হিসাবে আমি যাই নাই এখন পর্যন্ত। কিন্তু ব্রাজিল দেখার মতো একটা দেশ। আমি ব্যক্তিগতভাবে ইউরোপের বিভিন্ন দেশে গেছি, অস্ট্রেলিয়া গেলাম, আমার কাছে যত দেশে আমি ঘুরছি, ইউরোপের প্রায় দেশে আমি গেছি। ব্রাজিলের মতো সৌন্দর্য বা ব্রাজিলের মতো এত পারফেক্ট একটা দেশ আমি পাই নাই। কি সৌন্দর্য, মানে কোন সাইডটাকে বেশি সৌন্দর্য মনে হয় আপনার কাছে? প্রথমত যদি আন্তরিকতা, আমি অস্ট্রেলিয়াতে গেছি, হয়তো অস্ট্রেলিয়া কিছু লোকের, অস্ট্রেলিয়াতে যারা থাকে, আপনি একটা কথা জিজ্ঞেস করলে একবার, দুইবার, তিনবারের সময় উত্তর দিবে না। আর একজন ব্রাজিলিয়ানকে আপনি যে কোনো হেল্প নিতে পারবেন, আপনাকে বাসায় পর্যন্ত নিয়ে দিয়ে আসবে। তাদের মানসিকতাটা অন্যরকম। আর এমনি রাস্তাঘাট এলাকা, এই সৌন্দর্যগুলো, এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। যেমন কি কি? আমি আমাদের দেশে কিন্তু কোনো কিছু করতে হলে পাহাড়টাকে কেটে ফেলা হবে সম্পূর্ণ, তারপরে করা হবে। তারা কিন্তু পাহাড়কে কেটে ফেলে দেওয়ার চিন্তা ভাবনাতে নাই, এটাকে রেখে কিভাবে করা যায়, তারা মাটির নিচে দিয়ে রাস্তা নেবে। এবং সবচেয়ে বড় জিনিস, এত বিশাল বিশাল রাস্তা, কিলোমিটার কিলোমিটার কোনো বসত বাড়ি নেই, শত শত কিলোমিটার যাবেন আপনি, একটা বসত বাড়ি পাবেন না, কৃষি ক্ষেত পাবেন আশেপাশে ডান পাশে, কিন্তু আপনার এত সুন্দর করে বানানো, নির্ভরশীল
এবং ব্রাজিলের জনগণ নিজেরাই মনে করেন যে আইন মেনে চলেন, ট্রাফিক আইন বিশেষ করে খুবই মানে মেনটেন করে চলে ওনারা এটা। আর সৌন্দর্যের যে ব্যাপারটা বললেন, ন্যাচারাল বিউটি, ওরা তো ন্যাচারালটাকে নষ্ট করে নাই। হ্যাঁ, দুষ্টু মানুষ তো আছেই, আমাজন জঙ্গল ধ্বংস হচ্ছে না, আগুন জ্বালাচ্ছে, গাছ কাটা হচ্ছে, এগুলো তো আছে। পাশাপাশি কিন্তু কেন করছে? ওদের এত ল্যান্ড আছে, সেখানে সরকারগুলো কিছু দেখছে না? করতেছে। অনেক সময় খবরে দেখবেন 23 জন, 40 জন, 50 জনকেও ব্রাশ ফায়ার করে মারা হচ্ছে, জেল দিচ্ছে, জরিমানা করতেছে, তারপরও চলতেছে আপনার। এখন আমাজনের ভিতরে এত ভিতর পর্যন্ত যাওয়াটাও একটা ব্যাপার স্যাপার জলদস্যুদের ইয়ে। কারণ ল্যাটিন আমেরিকা পুরোটাই আমরা জানি সবাই, ড্রাগস তৈরির জন্য তারা বিখ্যাত, মাফিয়ার জন্য একটা বড় আস্তানা এগুলা। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে বড় বড় কলোনি আছে যেগুলো এখন পর্যন্ত প্রশাসনিকভাবে ইয়ে করে না। সাম্প্রতিক ওয়ার্ল্ডের যে দ্বিতীয় বৃহত্তম কলোনি যেটা আছে রসিনা, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ব্রাজিল সরকার এখন চিন্তা করে এটাকে পরিবর্তন কিভাবে করা যায়, সেজন্য এখানের ভিতরে ট্যুরিজম ইনভেস্ট করে দিয়েছে, বিদেশি ট্যুরিস্ট পাঠানোর জন্য প্রায় $300 বিলিয়ন মতন ইনভেস্টমেন্টের একটা ঘোষণা দিয়ে। কি সেটা কি? ট্যুরিজমটা এরকম যে আপনাকে অফার করতেছে আপনি কলোনিটা দেখতে যান। কলোনির একটা স্পেস ওনারা এমন সুন্দর করে ওপেন করেছে যে এটা তো পাহাড়ের উপরে আপনার এরকম ইয়ে করা, দেখবেন পাহাড়টা কিন্তু কাটা হয় নাই, পাহাড়টাকে সাইজ করে দিয়ে এটার উপরে গড়গুলা তোলা হয়েছে। এর মধ্যবর্তী একটা জায়গাতে ওনারা একটা স্পেস রেডি করেছেন যেখানে আপনি যে দাঁড়াবেন, অতি উচিত দাঁড়াবেন এবং ড্রোনের মাধ্যমে আপনাকে ভিডিও করা হবে। এই হসিনার ভিতরে আপনি গেছেন, চিৎকার করবেন, বলবেন, ওইখানকার খাবার দাবার, ওইখানের বিভিন্ন এলাকাতে ঘুরে দেখানো, যাতে বিদেশিদের, ওনাদের এখন চিন্তা ভাবনা হলো বিদেশিদের আনাগোনা যদি বাড়ে বা অন্যান্য রাজ্যর যে মানুষরা আছেন ওইটা দেখতে যদি আগ্রহ হয়ে যায়, তাহলে হয়তো বা ওইখান কলোনির ভিতরকার মানুষের মনোভাব পরিবর্তন হতে পারে। আচ্ছা, আপনি আরেকটি কথা বলেছিলেন যে অনেক অ্যারাবিয়ান আছে, মসজিদ আছে অনেক ব্রাজিলে। কিভাবে এই গল্পটা যদি একটু আমরা আপনি আমাদের বলেন। নিজেদের উদ্যোগে একটা মসজিদ করছি। আর অনেক পুরানো পুরানো মসজিদ আছে পুরানো সেখানে? মসজিদগুলা আমি যে সাম্পাওয়ালোতে ছিলাম ওইখানের মধ্যে আরবি একটা মসজিদ আছে। ওই মসজিদটা আসলে এই বিষয়টা আপনি ভালো একটা প্রশ্ন করছেন। বাংলাদেশ থেকে আমি কিছু নিজ ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখছি, ব্রাজিলে কোনো মুসলমান নাই বা ব্রাজিলে আজান মসজিদ দেওয়া নেই। নিষেধ। এটা আসলে মিথ্যা কথা। অপবাদ। তার মানে অনেক আজান মুসলিম? দেওয়া যায়, অনেক মাইক আছে, মসজিদ। মাইকে আজান দেয়। মাইকে আজান দিতেছে। এরপরে হ্যাঁ, আমরা loud আমরা না। যে আপনি একটা চিন্তা করে দেখেন, এটা আসলে সর্বোচ্চ 3 কিলোমিটারের ভিতরে আমরা যে এই রাইসে যে শহরটাতে, সাম্পাওলোতে যে শহরটাতে থাকি, এখানে আমাদের 3টা মসজিদ, একটা আরবি মসজিদ, একটা পাকিস্তানি মসজিদ, একটা বাঙালি মসজিদ। বাঙালি মসজিদটা বাঙালিরা নিজেদের উদ্যোগে করা হয়েছে। সর্বপ্রথম আরবি মসজিদটা ছিল, ওই আরবি মসজিদটা আপনার 3তলা 5তলা পর্যন্ত, 3তলা পর্যন্ত আপনার নিচতলা তো এত বড় মসজিদ, আসলে আপনি দেখলে বুঝবেন বিষয়টা। 2টা জমাত করা হয়, নিচতলা, দ্বিতীয়তলা, তৃতীয়তলা পর্যন্ত মুসল্লি হয়। 2টা জমাত করা হয় শুক্রবারে, ঈদের জামাত 2টা করা হয়, বাঙালি মসজিদে 2টা জমাত করা হয়, পাকিস্তানি মসজিদে 2টা জমাত করা হয়। তাইলে যারা বলে ব্রাজিলে মসজিদ নাই বা মুসলমানের বাধা সম্মুখীন, এগুলো আসলে মিথ্যা সংবাদ। শুধু সাও পাওলো শহরে 13টা মসজিদ আছে, তো এই সব জায়গায়, সব শহরেই কম বেশি মুসলিম আছে। কম বেশি কম মুসলিম বেশি আছে। মসজিদ এই মুসলমানরা কোত্থেকে যাওয়া? বিভিন্ন দেশে। আরাবিয়ানরা তো আর আছেনই। বর্তমানে কিন্তু ব্রাজিলিয়ান মুসলমান হচ্ছে, প্রচুর সংখ্যক ব্রাজিলিয়ানরা মুসলমান হচ্ছে। তাই সব সময় মুসলমান হচ্ছে তারা। প্রায় জুমার নামাজের সময় 1-2 পড়ে। আচ্ছা, ব্রাজিলে আমরা তো দেখি, আমরা ফুটবল টিম দেখি, ওদের খেলাধুলো দেখি, অনেক আফ্রিকান বংশোদ্ভূতরাই দেখা যায় ভালো ভালো খেলোয়াড় হচ্ছে। সেটা ওরা, ব্রাজিল কিন্তু সবকিছুই ভালো খেলে, ভলিবল ভালো খেলে, বাস্কেটবল ভালো খেলে, আর ফুটবল তো আছেই, মানে বিশ্বের সেরা যদি সব মিলিয়ে বলা হয়। তো সেগুলো মানে সেই খেলা, সেই লোকজনগুলো সংখ্যা বেশি কোথাকার? আফ্রিকান মানুষের সংখ্যা বেশি নাকি ইউরোপিয়ান মানুষের সংখ্যা বেশি? আফ্রিকান। এর কারণ হলো আপনার ব্রাজিলে তো পর্তুগাল প্রায় 500 বছরের মতন শাসন করেছে, পর্তুগিজ শাসন করেছে। পর্তুগিজরা কৃষি ক্ষেতের জন্য কিন্তু আফ্রিকানদেরকে জাহাজে ভরে ভরে দাস হিসেবে ব্রাজিলে নিয়ে যেত। সেদিক থেকে ব্রাজিলের কালচারটা কিন্তু মূলত আফ্রিকান ইয়েটা ফলো করে হওয়া। যেমন কার্নাভাল থেকে অনুষ্ঠান, তাদের বেশিরভাগ অনুষ্ঠানটাই কিন্তু আপনার আফ্রিকা থেকে যাওয়া, এবং আফ্রিকার কালচারটাকে তারা পর্তুগালের চেয়ে আফ্রিকান কালচারটাকে মানে ব্রাজিল এস্টাবলিশড হয়েছে বেশি।
সেই কারণে আফ্রিকান বংশোদ্ভূত মানুষের সংখ্যা বেশি ব্রাজিলে, তাই অন্যান্য ইয়ার চাইতে, ইউরোপিয়ানদের থেকেও বেশি। ইউরোপিয়ানদের থেকেও আর বেশি। আমরা তো জানি কিছু অরিজিনাল ব্রাজিলিয়ানও আছে, তারা কেমন দেখতে? আমাদের মতো, মানে ইন্ডিয়ান কালারের মতন দেখতে, বাঙালি original কালার, ইন্ডিয়ান ব্রাজিলিয়ানদের কালার। মতন। জি, আচ্ছা, পার্থক্য আছে কিনা যদি এই পার্থক্য তিন আছে। ধরনের মানুষের কথা বলি ব্রাজিলের? অবশ্যই। আফ্রিকান, ইউরোপিয়ান এবং আমাদের এই অঞ্চলের মানুষ, তাদের আচার ব্যবহার, সংস্কৃতির মধ্যে কি অনেক পার্থক্য, অনেক পার্থক্য। প্রথমত ব্রাজিলিয়ানদেরকে দেখলেই আপনি বুঝতে পারবেন দৈহিকভাবে অনেকটা শক্তিশালী, চুলগুলো খুব আপনার কোকড়া কোকড়া টাইপের শক্ত, হ্যাঁ। আর আপনার চেহারার মধ্যে যে ভাবটা আছে, হাইট অনেক যদিও আমাদের মানে আপনার কালারের সাথে যায়, কিন্তু চেহারার মধ্যে একটা শক্তপোক্ত ভাব ওনাদের। আমাদের মতো এত সফট না এরা। আর এই আপনার তাদের আবহাওয়াটা আসলে অত্যন্ত চমৎকার আবহাওয়া। বিশেষ করে রাজ্যভিত্তিক তো প্রবলেম আছে, আপনার 3-4টা রাজ্যতে কিন্তু বরফ আবহাওয়া তো ভালো থাকবে। আমাজনের মতো এত বড় বন, বিশ্বের অনেক অক্সিজেন বিশ্বের তারা কতটা দেশে বিশ্বকে অক্সিজেন বাঁচিয়ে রাখছে ওইখান বলা থেকে হয়। পায়। বিশ্বের ফুসফুস জি, বলা হয়, অবশ্যই, অবশ্যই। পৃথিবীর ফুসফুস। অরিজিনাল জনগণ কিন্তু অনেক শান্তশিষ্ট। মূল ব্রাজিলিয়ান যারা মনে করেন যে ওনারা অনেক শান্তশিষ্ট টাইপের মানুষ, ভায়োলেন্ট ওরা আসলেই পছন্দ করে না। বিশেষ করে তো যুদ্ধ বিমুখী যে এরা এত প্রবণ, সেটা আসলে ওদের সাথে নাম মিশলে বোঝাই যাবে না। চুরি ছিনতাই, ড্রাগসের কান্ট্রি, এটা তো অ্যাভেলেবেল। রাস্তাঘাটে কিন্তু সতর্ক হয়ে চলাফেরা করা লাগে, এটা অ্যাভেলেবেল প্রচণ্ড। তবে ব্যবসা বান্ধব একটা কান্ট্রি। আপনি যদি কোনো কিছু এক্সপোর্ট করতে চান, তার দেশের প্রোডাক্ট, কি পরিমাণ সহযোগিতা যে পাবেন। কি কি এক্সপোর্ট করার মতো কি আছে আব্দুর রহিম? এক্সপোর্ট করার মতো আসলে আপনি ফল ফ্রুটস থেকে বাংলাদেশের সাথে যদি করতে চায়, ফলের আইটেমটা খুব ভালো হয়। খুব ফল হয় ওদের? হ্যাঁ, কি কি ফল? যেমন মালটাটা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বাংলাদেশের একটা মালটা আর ওই দেশের একটা মালটা অনেক পার্থক্য, ডিফারেন্সটা অনেক কিছু। আর এরপরে আপনার আপেলটা, ব্রাজিল থেকে আপেল কিন্তু আমেরিকাতে যাচ্ছে, ব্রাজিলের আপেলটা। এরপরে তাদের মাঙ্গাটা অনেক সুইট, মাঙ্গা আম। আম, আম আম হয় সেখানে? ওয়া, ব্রাজিলের আম তো আপনি অবাক হয়ে যাবেন, কি পরিমাণ আম। সারা বছর হয় এগুলো? এই সারা বছর, ফলগুলো? সারা সারা বছর। বছর ওদের ফল হয়। এমনকি রাস্তাঘাটের যে আমের গাছগুলো লাগানো, সেগুলো দেখলে মনে হবে আপনি বাগানে ঢুকছেন। ড্রাগন ফল, চেরি, এমন কোনো ফ্রুটস নাই যেটা ব্রাজিলে হয় না। সব কি এগুলো এক্সপোর্ট হয়? এক্সপোর্ট আর বড় যেমন চাল, গম, চাল, ডাল। গম তো আপনার গম তো গমের জন্য ওরা তো তো এমনিতেই কৃষির সে দিকে বিখ্যাত আগানিত। আছে। কৃষির দিকে তো ব্রাজিল আগানিত আছে। ব্রাজিলে তো বাংলাদেশে যেমন রেমিটেন্সে আগানিত, তারা কৃষির দিকে আগানিত। কৃষিটা বাংলাদেশের সাথে তো গম কয়েকবার আনা হয়েছে, কিন্তু গম যেটা আনা হয়েছে আওয়ামী লীগের সময় যে গম আনছে, ওটা তো গম আনা নাই, ওটা ওরা গরুরে খাওয়া। ওটা হয়তো আমরা বাঙালিরা খাইতে হয়েছে। ওটা গম পুঁকে কাটা, পুঁকে ধরা যে গমটা সর্বনিম্ন যে রেটটা, ওদের হয়তো গরুরে খাওয়া, ওটা আওয়ামী লীগ সরকার আনছে বাংলাদেশিদের জন্য, কিন্তু ফ্রেশ গমটা তারা আনে না। বাংলাদেশের সাথে চিনির, ব্রাজিলের চিনিটা খুব ভালোভাবে হয়। ফেমাস ওয়ার্ল্ডে চিনিটা আখের ব্রাজিলে, চিনি। আখের চিনি। ব্রাজিল থেকে চিনি থাইল্যান্ডে যায়, ব্রাজিল থেকে চিনি মালয়েশিয়াতে যায়, ব্রাজিল থেকে চিনি আমেরিকাতে যায়। বাংলাদেশে তো ব্রাজিলের সাথে ব্যবসা, ব্রাজিলের চিনিটা খুব ভালো একটা বিষয়। মাংস থেকে শুরু করে সবকিছুই আসলে করা যায়। এখন আমাদের দেশে একটা আছে যে ব্রাজিলে কি হালাল ব্রাজিলে আছে? গরুর ব্রাজিলে মাংস হালাল না। নাই কি কোথায়? যেমন আমাকে সেটা গরুর দেখাতে মাংসটা, হবে। মুরগির মাংসটা, এটা আপনার আরব সব দেশে যায়। ব্রাজিলে গরুর মাংসটা আর মুরগির মাংসটা ইম্পোর্ট করে বাংলাদেশের সাথে। যেমন সম্পূর্ণ প্রসেস মুসলমান বাংলাদেশে দ্বারা। যেমন একটা কি, যদি 1 বছর আগে মনে হয় একটা নিউজে দেখছিলাম, বাংলাদেশের সাথে গরুর মাংসর বিষয়টা তারা আলাপ আলোচনা করতে চাইতেছে। যদি সরকারিভাবে সরকার এই উদ্যোগটা নেয়, এটা আমাদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুব ভালো একটা বিষয়ে আসবে। এবং আমি বলবো বাংলাদেশের সাথে অনেক সম্ভাবনা আছে। হ্যাঁ, ব্রাজিলে। সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকার যদি উদ্যোগ হতে হবে। উদ্যোগ হতে হবে, বাংলাদেশ মন্ত্রণালয় থেকে, খাদ্য মন্ত্রণালয় থেকে, যদি বাংলাদেশের যেমন বর্তমানে ব্রাজিলের সাথে মেঘনার ভালো সম্পর্ক, চিনি যেটা নেয়, মেঘনা চিনিটা আনতেছে, ফ্রেশ চিনিটা আনতেছে, এবং তাদের মিশিং আছে, তারা সবকিছু তারা এখানে পরিবেশন করতেছে। বাংলাদেশ সরকার যদি ব্রাজিলের সাথে চিনি, তেল, গম এটা একটু যাচাই করে নেয়, চিনিটা তো আসতেছে সমস্যা না, গমটা ফ্রেশ গমটা আনে, তাহলে বাংলাদেশের জনগণের জন্য
খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হবে। এবং বাংলাদেশে যে গম আছে এই গম আর ব্রাজিলেরটা সেম না, ব্রাজিলেরটা অন্যরকম, অনেক ভালো এটা গম। আচ্ছা আব্দুর সরষা রহিম, আমরা হ্যাঁ এবং আপনার এই চিয়া সিড, ব্রাজিলের চিয়া সিডটা। এবং কিছুদিন আগে আজকে আমি একটা বাংলাদেশের একটা দোকানে গেছি, দেখছিলাম চিয়া সিডটা, যেটা এটা ওই দেশের ফালাই দেওয়ার মতো, অথচ আমাদের দেশে আমরা খাইতে হয়, কিছু করার নাই, আমাদের নেই, ভালোটা আমরা পাচ্ছি না। যদি আমি প্রস্তাব রাখবো এবং আমি বললি যদি বাংলাদেশ সরকার এই বিষয়টা একটু সুসচেতনভাবে দেখে, বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয় থেকে খাবারের বিভিন্ন আইটেমের কথা বললেন, বিভিন্ন পণ্যের কথা বললেন। ব্রাজিলের আমরা যেটা জানি, আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে বুঝি যে ফুটবল খেলা, হ্যাঁ ফুটবলই ওদের জ্ঞান, ওদের প্রাণ, সবকিছু। ওদের ফুটবলটা কিভাবে আমদানি করা যায় বাংলাদেশে, বলেন তো, এটার কোনো উপায় আছে কিনা? এটা তাইলে প্রথমত বাংলাদেশে সেন্টিগ্রেড অফ করতে হবে। কি সিন্ডিকেট? বাংলাদেশে তো বিশেষ করে ধরেন সেন্টিগ্রেডে খেলোয়াড়রা বেশি সমস্যা করে, হয়তো আপনার সাথে আমার কম্বিনেশনটা ভালো না, আমি যত ভালো খেলোয়াড় হই আমি প্ল্যাটফর্মে আসতে পারতেছি না, কিন্তু ব্রাজিলে আবার এই নিয়মটা নাই। আর ব্রাজিল থেকে যদি আপনি বাংলাদেশে ফুটবলে আগাইতে চান তাহলে ব্রাজিলের কিছু খেলোয়াড় আনতে হবে, ব্রাজিলে প্রশিক্ষণ দেওয়ার মতো কোর্স আনতে হবে। বাংলাদেশে যে ফুটবলের কোর্স কত বছর ছিল, কয়টা খেলোয়াড় তৈরি করতে পারছে? ব্রাজিলে আপনাকে ট্রাই করব, জাতীয় দলে একবার পাঠাইবো, দুইবার পাঠাইবো, তিনবারের সময় আর পাঠাবে না। সবচেয়ে বড় কথা, ইম্পোর্ট করার আগে আমাদের দেশে অবকাঠামো তৈরি করতে হবে নিয়ম এবং শৃঙ্খলা আমাদের এই মানতে হবে। বাজে রাজনীতি থেকে আর বের হতে হবে। সেন্টিগ্রেড থেকে বের হয়ে আসতে হবে। ওদের রাজনৈতিক সহিংসতা আছে কোনো? তারপরে বর্ণবাদ, ধর্মীয় বিদ্বেষ, এগুলা আছে ব্রাজিলে কিছু? একদম নাই যে সেটা বলবো না, এটা মাত্রাটা তবে সামান্য আকারে তবে কোনো আপনার বিষয় নেই। বর্ণবাদের ধর্মীয় বর্ণবাদ যেটা, সেটা ইদানিংকালে একটু বেড়েছে বিভিন্ন রাজ্যতে, বিশেষ করে ইউরোপ ভিত্তিক যে আপনার শহরগুলো আছে সেগুলাতে। রিসেন্টলি একজন আরাবিয়ান মহিলা আফগানিস্তানি ব্রাজিল আফগানিস্তানের জন্য এবং ফিলিস্তিনের জন্য কিন্তু আপনার তার দেশ ওপেন করে রাখছে যে আপনি আমার এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারলেই হবে, ব্রেক্সিট পরেরটা সরকার বুঝে নেবে। তো ওনারা বুরকা পরে যাচ্ছিল, তো দুইজন পুরুষ ওদেরকে অ্যাটাক করছেন, যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করে ওনাদেরকে জেলে নিয়েছে। এদিক থেকে ব্রাজিলের প্রশাসন আবার কিন্তু খুব শক্ত। আপনি ধর্মবিরোধী কোনো কর্মকাণ্ড বা বর্ণবাদের কোনো কাজ করে কিন্তু অভিযোগ যাওয়ার সাথে সাথেই আপনার বিরুদ্ধে অ্যাকশন, এদিকে কোনো ছাড় নেই। বড় শক্ত সরকারের অবস্থান এবং প্রশাসনিকভাবে। আর আমরা যারা মনে করেন, যেমন আমার দাঁড়িয়ে আছে, আমার কিন্তু 2017 সাল থেকে এরকমই আমিও দেশে চলাফেরা করি, আমাকে কিন্তু আজ পর্যন্ত এই প্রশ্নের সম্মুখীন হতে হয় নাই যে তুমি কেন দাঁড়িয়ে রেখেছো। না, আমার দেশে কিন্তু এটা এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি মুসলিম রাষ্ট্র, তো আমার দেশেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে রাখছি, এটা আমার স্বাধীনতা। আচ্ছা বলেন তো, ফুটবল ওদের দেশে অলিগলিতে ফুটবলটা চলে? প্রত্যেকটি শহরের প্রত্যেকটি এলাকাতে একটা করে মাঠ আছে, ছোট হোক বড় হোক, খেলার জন্য। এবং সরকারি পর্যবেক্ষণ আছে, সরকারি লোক আছে পরিচালনা করার মতো, দেখভাল লাইটিং করার জন্য করার সব মতো, আছে। সব ধরনের। এবং তাদের মাঠের অবস্থা অনেক উন্নত। এখন আমাদের দেশে তো আসলে ফুলাফাইন বা মোবাইলে আসক্ত, বিভিন্ন নেশাগত আসক্ত হইতেছে, খেলার মতো কোনো উপযুক্ত কোনো অবস্থান তৈরি নেই। যদি বাংলাদেশ সরকার খেলোয়াড়দেরকে বা খেলার জন্য ওরকম একটা পরিবেশ করে রাখে, প্রত্যেকটা সব জায়গায় না পারলেও প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বা প্রত্যেকটা অবস্থান তৈরি করে একটা করে খেলার মাঠ তৈরি করে রাখে, তাহলে সবাই খেলার জন্য আগ্রহী হবে। আমাকে স্পেস দিতে হবে, আমি কিছু করতে হবে। এখন আমি তো বাংলাদেশে আপনি দেখেন বেশিরভাগ স্কুল, যে স্কুলগুলোতে হয়তো মাঠ, যে মাঠটা থাকে অনেক সীমিত আকারে মাঠ, খেলার মতো কোনো উপযুক্ত জায়গা নাই। কিভাবে খেলবে পোলাপান, কিভাবে খেলাধুলার দিকে সময় দিবে? এই ফুটবলটাকে, খেলাধুলাটাকে ওদের সরকারি পেট্রোনাইজ করে। সরকারি বেসরকারি দুটো পর্যায়ে আছে। বেসরকারি পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে যাদেরই অবস্থান একটু ভালো আছে, তারা কিন্তু নিজ উদ্যোগেই আপনার এগুলো খেলার মাঠ স্পন্সরশিপ করে রাখে, বিভিন্ন জায়গায় মাঠ বানায় দিতেছে, বিভিন্ন জায়গায় একাডেমি তৈরি করে দিতেছে। আপনারা দুজনই বলতে চাচ্ছেন যে ওদের মতো এরকম পরিকল্পনা এবং পেট্রোনাইজ পেলে বাংলাদেশও ব্রাজিলের ফুটবলটা আমদানি করতে পারলে বাংলাদেশও খুব ভালো ফুটবল খেলে বিশ্বের নাম অর্জন করতে পারে। অবশ্যই সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ খায়রুল ইসলাম, অনেক ধন্যবাদ। অনেক সময় ধন্যবাদ দিয়েছেন, আপনাকে। ব্রাজিল সম্পর্কে অনেক কিছু জানলাম, শুনছিলাম ব্রাজিলের গল্প।
আমরা তো শুধু বিশ্বকাপ এলেই ফুটবল বা আর্জেন্টিনার জন্য মেতে উঠি, কিন্তু আমাদেরও সুযোগ রয়েছে তাদের মতো ভালো ফুটবল খেলার, যদি সেই পরিকল্পনাটা নেওয়া যায় এবং সরকারি পৃষ্ঠপোষকতা থাকে। সকলকে ধন্যবাদ।